কাছের মানুষ যারা, ওরা আমার দুজনেই কমন সার্কেল, যার সাথে ইকরার আমি দুজনে করতে পেরেছিলাম, ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে আছে, নিয়ে আসছিল। এবং এই মানুষগুলা তো থার্ড পার্সন আমার জীবনে। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারে ইনভলভ শুরু করে, বাইরের মানুষগুলো সংসারে হাজবেন্ডকে বা ওয়াইফকে ট্রিগার করা শুরু করে। তো এই মানুষগুলো সম্পর্কে আমি পরে অন্য একটা ভিডিওতে কথা বলবো। এই মানুষগুলো সম্পর্কে ওরা যারা নিজেদেরকে আক্রমণ করছে, সাহায্য করতেছে, মনে করি আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। কিন্তু এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে এক্সপোজ করার মতো আসলে মেটার পরিস্থিতি নাই। আমি কতটুকু বুঝায় কথা বলতে পারতেছি সেটাও জানি না, কিন্তু আমি এটাকে সুইসাইড করতে ট্রিগার করি নাই, শি ওয়াজ ট্রিগার্ড। এবং এই বিষয়টা আমি যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করবো, স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝবেন। যেখানে একটিবার জন্য আমি কথা বলি নাই যে আমি ওর সাথে থাকবো না, আর আমার কোনো কনভারসেশনে আমি কখনো গালিগালাজ করি, আপনার সাথে পারেন না, বরঞ্চ আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। তো আমি ট্রিগার করি নাই, আমি তো চাইলে যে ও সুইসাইড করুন। আমার কাছে এই কাছে ওয়াইফ ছিল, আমার কাছে এত টক্সিসিটি পরে এসেও এটা আমার কাছে সন্তানের মা ছিল, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনাদের আরেকটা বড় প্রশ্ন বা জানার ব্যাপার ছিল যে এটার মৃত্যুর আগে ভিডিও কলে এমন কি দেখছে, আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব, স্ক্রিনশটটা আপনি নিচে দেখতে পারবেন যে কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার জীবনে কোনোদিন দেখবি না। তো ওই কথাটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টে কল দিচ্ছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থায় একটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্ট আমি WhatsApp কথা বলতেছিলাম, মেসেঞ্জারে আমার কলটা ভিডিও কলটা আবার ঠিক থেকে। অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে কলটা রিসিভ করতে পারিনি। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা আমি ধরতে পারিনি। তারপর আমি অ্যাসিস্ট্যান্টের কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি, তারপর ওই কল থেকে কখনো রিসিভ হয়নি। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কেউ কানে যায় নাই, রিজিকের প্রতি একটু ম্যাচ করে, রিজিকের কথাটা সবাই করে। তো এই ভিডিও কলের বিষয়টা আপনাদের আমি ক্লিয়ার করলাম, আই হোপ আপনারা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন। এবার আসলে নেপালের শুটিং প্রসঙ্গ। নেপালে কি আমি এই প্রথম জীবনে শুটিং আসছি। এর আগে আমি নেপালে শুটিং করছি, এর আগে আমি মালয়েশিয়াতে শুটিং করছি, থাইল্যান্ডে শুটিং করছি, সুন্দরবনে শুটিং করছি, দেশে মানিকগঞ্জ, কক্সবাজার, কত জায়গায় কত আউটডোর শুটিং করছি। তৃতীয় ছিল অনেক শুটিং। ওইসব শুটিংও কিন্তু আমার আশেপাশে মানুষগুলো যারা প্রিটেন্ড করতে তারা আমার শুভাকাঙ্ক্ষী বা অ্যাকচুয়ালি তারা শুভাকাঙ্ক্ষী না, ওই মানুষগুলো কিন্তু তখনই এখানে ট্রিগার করতো। তখন তো এরা এই ধরনের কোনো স্টেপ নেয়নি, তখন তো আত্মহত্যা করেনি। আপনারা ইকরার বান্ধবীর স্ট্যাটাস কি বলে স্ক্রিনশট বোধহয় করছেন, ওখানে কিন্তু ইকরা নিজে স্পষ্ট লিখছে যে ওই সব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না, 3 বছর ধরে ওই সব মানুষের ট্রিগার সহ্য করতে পারতেছে, নিজের কথাও নিজে লিখছে, আপনারা করছে। তো কিভাবে বলেন যে আমার ইকরাকে মেরে ফেলছে? আমার ইকরাকে এই সব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে, ওর কান ঘটে ঘটতে। ইকরা ওয়াজ সো সফট হার্টেড, ও বাইরে থেকে অনেক শক্ত কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল, ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যেত, ও মানুষের কথা বিশ্বাস করতো, কারণ খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশে মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশে মানুষগুলো এই চান্সটাকে আসলে ইউটিলাইজ করছে। আপনারা অনেকেই বলতেছেন যে বউ ডিপ্রেশনে আছে আর জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতেছে, এই ধরনের কথাবার্তা আপনারা অনেক বলতেছেন। দেখেন, এই নেপালে শুটিং আসার কিছুদিন আগে আমার নিজের বার্থডে ছিল, আমার বউ সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমার ছেলে নিজের হাতে সাজিয়েছে, বাসায় আমার বার্থডে সেলিব্রেট করছে। তাহলে আমার ডিপ্রেশন ছিল, ডিপ্রেশন থেকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ বার্থডে সেলিব্রেট করছে, ছবিগুলো ফেসবুকে আছে, কিছুদিন আগে ছবি। আর নেপালের যে বিষয়টা, তার আগে বলি যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের যখন কারো জন্মদিন থাকে সেটা যেই হোক, সেটা হিরো হোক, হিরোইন হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা মেকআপ আর্টিস্ট হোক, একটা প্রোডাকশন বয় হোক, আমাদের শুটিং সেটে যখন কারো জন্মদিন থাকে, আমরা সবাই শুটিং টিম থেকে, শুটিং ইউনিট থেকে তার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করি, কারণ আমরা সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি, কেক কাটি ওই মানুষকে খুশি করার জন্য। তো ওই শুটিং এর মধ্যে, নেপালের শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? আর আমি তো সেলিব্রেট করি নাই, আমার তো সেলিব্রেশন ছিল না, পুরো ইউনিট সবটি চ্যালেঞ্জ করছে। আমি একটা কেকও দিই, আমি একটা গিফটও দিই ওকে, যে যার মতো গিফট দিচ্ছে, কেক আনছে সুন্দর করে, সবাই মিলে ইউনিটের পক্ষ থেকে আমার বার্থডেটা সেলিব্রেট করছি। এবং ওর বার্থডেটা সেলিব্রেট করছে সেটাও চেষ্টা করছি লোকই ভাবে করা, স্টিল অনেকে ছবি তুলছে দিচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় তিথি জায়গায় বিধি থাকতে পারতো, জায়গায় আমি থাকতে পারতো, অনেকেই থাকতে পারতো। ধরেন এই নেপালে শুটিং আসার কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, তখন আমি একটা শুটিং ছিলাম, সেই শুটিং এ আমার জন্মদিন কেক উদযাপন করছে সেটে। তো আপনি কি বলবেন যে আমার জন্মদিন উদযাপনের জন্য শুটিং রাখা হয়েছে, শুটিং করা হয়েছে? আর নেপালের মধ্যে একটা আউটডোর শুটে এমনি যাওয়া যায় না, একটা আউটডোর শুটে অনেক প্ল্যান লাগে, একদম আগে থেকে করা লাগে, যে আউটডোর শুটে স্ক্রিপ্ট থাকা লাগে, অনেক কিছু আছে, আর্টিস্টের শিডিউল, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, টিকেট, অনেক কিছু থাকে। সো বার্থডে উদযাপন করার জন্য নেপাল গেছি, এই কথাটা আসলে যারা ইন্ডাস্ট্রি তারা আসলে কথা বলতে পারে না, বাইরের মানুষদেরকে আমি আর কি বলবো।